আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের এই অত্যন্ত সংবেদনশীল এবং গভীর একটি বিশ্লেষণে। দর্শক, আজকে এই বিশ্লেষণে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আমার দৃষ্টিতে খালি চোখে খুব একটা দৃশ্যমান নয়, কিন্তু রাজনীতির গভীর জলের ভেতরে এক বিশাল এবং নীরব আলোড়ন কিন্তু তৈরি করে চলেছে। আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন, ইদানিং বিভিন্ন জায়গায় বেশ ভালোভাবে কানাঘুষা চলছে। চায়ের টেবিলে ঝড় উঠেছে যে বর্তমান সরকার এবং আমাদের যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনীর মধ্যে হয়তো একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে। অনেকেই হয়তো মনে করছেন বিএনপি সরকার এবং সামরিক বাহিনীর মধ্যে যে ধরনের একটি আস্থার ব্যালেন্স বা ভারসাম্য থাকা প্রয়োজন, সেখানে কোথাও একটা ঘাটতি রয়েছে। কিন্তু সত্যিই কি তাই? নাকি পর্দার আড়ালে এমন কিছু একটা ঘটছে যা আমাদের সাধারণ মানুষের আসলে কল্পনারও অনেক বাইরে? এই প্রশ্নগুলোর একেবারে শিকড়ে যাওয়ার আগে আমাদের আসলে দৃষ্টি দিতে হবে খুব সাম্প্রতিক এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনার দিকে। দর্শক, হঠাৎ করেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যে ট্রেনিং হয় সেই ট্রেনিং আচমকাই পরিদর্শনে গেলেন। একজন সরকার প্রধান যখন হঠাৎ করে সামরিক বাহিনীর একেবারে মাঠ পর্যায়ের কার্যক্রম দেখতে যান এবং সরাসরি সম্পৃক্ত হন, সাধারণ সেনা সদস্যদের সাথে সময় কাটান, তখন আসলে বুঝতে হবে এর পেছনে কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং সুদূর প্রসারী কোনো একটি রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে। তিনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন এই বাহিনীর সাথে একটি অত্যন্ত সুন্দর, মজবুত এবং আস্থার ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করে নিতে। আর ঠিক এই জায়গাতেই আমাদের আজকের আলোচনার মূল টুইস্টটি কিন্তু লুকিয়ে আছে। দর্শক, একদিকে যখন দেশের ভেতরে প্রধানমন্ত্রী অত্যন্ত সুচারুভাবে সেনাবাহিনীর সাথে একটি সেতুবন্ধন রচনার কাজ করে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই দেশের সীমানা পেরিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের মাটিতে ঘটে চলেছে আরেক অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা। দর্শক, আপনাদের হয়তো অজানা নয়, বাংলাদেশ সামরিক ইতিহাস এবং রাজনীতির অত্যন্ত আলোচিত তিন শীর্ষ কর্মকর্তা, সাবেক ডিজিএফআই প্রধান বরখাস্তকৃত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ বর্তমানে কোথায় আছেন এবং কি করছেন? দেখুন, বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র এবং গণমাধ্যমের বিশ্লেষণে আমরা কিন্তু জানতে পারছি যে এই তিন ক্ষমতাধর জেনারেল এখন আর ভারতের কোনো সাধারণ বেসামরিক এলাকায় নেই, বরঞ্চ ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের অত্যন্ত সুরক্ষিত এবং নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়া কলকাতার এক সেনা আবাসিক এলাকায় সরিয়ে নিয়েছে, যেখানে বিশেষ পাস ছাড়া সাধারণ মানুষের প্রবেশ যে অধিকার রয়েছে, অর্থাৎ প্রবেশ করার যে ক্ষমতা, সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, হঠাৎ করে কেন এই তিন জেনারেলকে এতটা ভিআইপি এবং সামরিক নিরাপত্তা দেওয়া হচ্ছে? তারা কি শুধুই সেখানে জীবন বাঁচানোর তাগিদে নিরাপদ আশ্রয়ের জন্য আছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে দিল্লির কোনো গভীর এবং দীর্ঘমেয়াদী কোনো মাস্টার প্ল্যান? সুপ্রিয় দর্শক, আমাদের দেশের ইতিহাস কিন্তু একটু ভিন্ন কথা বলে। আপনারা যদি একটু পেছনের দিকে তাকান, তবে খুব সহজেই কিন্তু দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষমতার মসনদ পরিবর্তনের পেছনে সব সময় কিন্তু সামরিক বাহিনীর একটি বড় ভূমিকা বা প্রচ্ছন্ন সমর্থন ছিল। সেই ১৯৭৫ সাল থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন সময়ে ক্ষমতার যে পট পরিবর্তনগুলো এই দেশে হয়েছে, তার প্রায় প্রতিটি ক্ষেত্রেই কিন্তু শীর্ষ জেনারেলদের সম্মতি, অসম্মতি বা ঐক্যের অনৈক্যের একটি বড় প্রভাব ছিল। কিন্তু ২০২৪ সালের যে অভাবনীয় পরিবর্তন আমরা দেখলাম, সেটি ছিল একেবারেই ব্যতিক্রম একটি ঘটনা। সেখানে আমরা কি দেখেছি? আমরা দেখেছি শীর্ষ জেনারেলদের মধ্যে এক ধরনের বিভেদ ছিল, কিন্তু মধ্যম সারি এবং জুনিয়র কর্মকর্তাদের এক অভূতপূর্ব ঐক্যে একটি বিশাল ক্ষমতার পরিবর্তন কিন্তু
সে সময় সাধিত হয়েছিল। আর ঠিক সেই পরিবর্তনের ধাক্কাতেই কিন্তু ওই ক্ষমতাধর যে ৩ জেনারেল তারা কিন্তু আজ দেশ ছাড়া হয়ে ভিন দেশে অবস্থান করছেন বা জীবন রক্ষার জন্য পালিয়ে গেছেন। কিন্তু যারা দীর্ঘ সময় ধরে ক্ষমতার এতটা কাছাকাছি ছিলেন, ক্ষমতার স্বাদ গ্রহণ করেছেন, তারা কি এত সহজেই আসলে সব ছেড়ে দিয়ে নীরব দর্শক হয়ে অন্য দেশে বসে থাকবেন? রাজনীতিতে এমনটা কিন্তু কখনো হয় না। বরঞ্চ শোনা যাচ্ছে তারা নাকি সেখানে বসে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তাদের উদ্দেশ্য তাহলে কি? তাদের উদ্দেশ্য একটাই, কিভাবে আমরা আগের সেই চিরচেনা সমীকরণ কাজে লাগিয়ে ক্ষমতার মঞ্চে ফিরে আসবো বা ফিরে আসা যায়। আর ঠিক এই জায়গাতেই বর্তমান শাসক গোষ্ঠীর মধ্যে কিন্তু এক ধরনের অজানা আতঙ্ক বা বলা চলে অস্বস্তি কাজ করাটা কিন্তু খুবই স্বাভাবিক এবং তা করছে। আর এই অস্বস্তি বা সম্ভাব্য যে কোনো ষড়যন্ত্রকে একেবারেই অঙ্কুরে বিনাশ করে দিতেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন বলে কিন্তু মনে হচ্ছে। এই যে আচমকা বাহিনীর সাথে তিনি ট্রেনিং পরিদর্শনে চলে যাচ্ছেন, সেনাবাহিনীর সাথে একটি সুন্দর সম্পর্ক উনার সরকার কাঠামোর তৈরি করার চেষ্টা করছেন, এটা কিন্তু কম কোনো কথা নয়। বরঞ্চ এটা একটা বিষয় ইঙ্গিত দিচ্ছে যে একজন প্রধানমন্ত্রী হঠাৎ করে যখন ট্রেনিং পরিদর্শনে চলে যান, সেনাবাহিনীর খোঁজখবর নিতে নিজের সশরীরে মাঠে চলে যান, তার মানে বুঝতে হবে তার কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য রয়েছে বা এমন কোনো তথ্য উপাত্ত রয়েছে যার প্রেক্ষিতে উনি নিজেও আসলে মনে করছেন যে সেনাবাহিনীর সাথে সুন্দর সম্পর্কটা তৈরি করা দরকার। কারণ সেনাবাহিনীর সাথে সুন্দর সম্পর্ক যদি তৈরি করতে না পারেন, তাহলে হয়তোবা এই যে, যে জেনারেলরা বর্তমান সময়ে ভারতে হাই প্রোফাইল জীবনযাপন করছেন এবং সেখান থেকে তাদের চিরচেনা ক্ষমতা লাভের প্রত্যাশা বা বাসনা আবারও জাগ্রত করছেন, তারা হয়তোবা এমন কোনো গুটি চালবে যে গুটি চালার ফলশ্রুতিতে জনাব তারেক রহমান সাহেব বা বর্তমান বিএনপি সরকার ক্ষমতা হারাতে পারে বা তাদের পতন হয়ে যেতে পারে। এর পাশাপাশি সুপ্রিয় দর্শক, তিনি খুব ভালো করে আসলে অনুধাবন করতে পেরেছেন যে যদি সেই পুরনো বিষাক্ত সমীকরণ আবার কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠে, তবে তাকে প্রতিহত করার একমাত্র কার্যকর উপায় হলো নিজেদের ঘরের যে ভিতটা রয়েছে সেই ভিতটাকে ইস্পাতের মতো শক্ত করা। তিনি আসলে বুঝতে পেরেছেন ক্ষমতার এই মসনদ টিকিয়ে রাখতে এবং দেশকে একটি টেকসই স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে হলে সেনাবাহিনীর মতো একটি পেশাদার এবং সুশৃঙ্খল বাহিনীর সাথে নিবিড় একটি আস্থার সম্পর্ক গড়ার কোনো বিকল্প নেই। দেখুন, অনেকেই হয়তো সমালোচনা করে আসলে বলার চেষ্টা করছেন যে বর্তমান সরকার শান্তিতে ঘুমাতে পারছে না, তাদের প্রতিটি পদক্ষেপে একটা অস্বস্তি কাজ করছে। এই কথাটি হয়তো পুরোপুরি আসলে উড়িয়ে দেওয়ার মতো নয়, কারণ তারা আসলে জানেন যে ষড়যন্ত্রকারীরা কিন্তু এক মুহূর্তের জন্য কোনোভাবে বসেনি। কিন্তু তারেক রহমান সাহেবের এই আকস্মিক সেনা পরিদর্শন প্রমাণ করে যে তিনি শুধু হাত গুটিয়ে বিপদের অপেক্ষায় বসেনি, বরং তিনি আসলে একটি শক্ত প্রতিরোধ এবং ঐক্যের দেয়াল বর্তমান সময়ে তৈরি করে ফেলছেন বা চেষ্টা করছেন। তিনি সরাসরি সেনাদের কাছে গিয়ে তাদের যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো নিজের চোখে দেখে মূলত দেশের মানুষের কাছে এবং একই সাথে যারা নীল নকশা করছে তাদের কাছে একটি অত্যন্ত স্পষ্ট বার্তা পৌঁছে দিতে যাচ্ছেন। সেটি হচ্ছে সরকার এবং সেনাবাহিনী এখন এক সুতোয় গাঁথা, এখানে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই। তাহলে কি আমরা এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে ধরে নিতে পারি যে ক্ষমতা পরিবর্তনে পর্দার আড়ালে সত্যি বড় কিছু একটা ঘটছে? এর উত্তর হলো, রাজনীতির মাঠে সব সময় কিন্তু কিছু না কিছু ঘটতে থাকে। যারা ক্ষমতা হারিয়েছে তারা যে সমীকরণে বিদায় নিয়েছে, ঠিক সেই সমীকরণেই আবার ফিরে আসার একটা মরণপণ চেষ্টা কিন্তু তারা চালিয়েই যাবে, এটা স্বাভাবিক। আর সেই চেষ্টার অংশ হিসাবেই হয়তো কলকাতার ওই সুরক্ষিত সেনা আবাসে বসে নিত্য নতুন ছক কষানো হচ্ছে, গোপন বৈঠক হচ্ছে। কিন্তু দিন শেষে বিজয়ের হাসিটা কে আসবে? সেই পুরনো শক্তি আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় ফিরবে, নাকি যারা নতুন করে দেশের ভিত্তিটা মজবুত করার চেষ্টা করছেন তারা ক্ষমতায় বসেই থাকবে?
এই অমীমাংসিত উত্তরটি জানার জন্য আমাদের হয়তো আরো বেশ কিছুদিন গভীর পর্যবেক্ষণে থাকতে হবে। তবে একটা কথা আমি খুব জোর দিয়ে এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, সেটা হচ্ছে বর্তমান সরকার যদি সেনাবাহিনীর সাথে তাদের এই চমৎকার যে ব্যালেন্স তারা তৈরি করার চেষ্টা করছে সেটা যদি ধরে রাখতে পারে এবং সাধারণ মানুষের মনের ভাষাটা, আশা প্রত্যাশা যদি বুঝতে পারে, তবে বাইরের কোনো মাস্টার প্ল্যান বা ষড়যন্ত্রই আসলে খুব একটা হালে পানি পাবে না। সামনের দিনগুলোতে রাজনীতির এই দাবা খেলায় যে আরো অনেক চমক অপেক্ষা করছে তার কিন্তু বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক, আমরা সাধারণ মানুষ কেবল চোখ কান খোলা রাখবো, এই ক্ষমতার লড়াইয়ে প্রতিটি চালের দিকে সূক্ষ্ম নজর রাখবো এবং কোন দিকে যাচ্ছে এই খেলা সেই জিনিসটুকু জানার চেষ্টা করব। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের কমেন্টস আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আর দেখুন, আমি সবসময় চেষ্টা করি অন্ততপক্ষে নিরপেক্ষতা বজায় রাখার জন্য। যখন আওয়ামী লীগের কথা বলতে হয় তখন কিছুটা হলেও আওয়ামী লীগের কথা বলি, যখন বিএনপির ব্যাপারে কিছু বলতে হয় তখন বিএনপির কথা বলি। অর্থাৎ এই যে নিরপেক্ষতা বা ব্যালেন্সিং, এটা কিন্তু একজন পর্যবেক্ষকের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একজন সাংবাদিক, একজন রাজনৈতিক বিশ্লেষক বা পর্যবেক্ষক কখনো কিন্তু একপাক্ষিকভাবে সব হিসাব করতে পারেন না। বিশেষ করে সাংবাদিকরা কিন্তু কখনোই পারেন না। সাংবাদিকদের প্রকৃত কাজই হচ্ছে নিরপেক্ষভাবে তথ্য-উপাত্ত তুলে ধরা। তাই কিছু কিছু বিষয়ে অত্যন্ত সুচারুভাবে নিরপেক্ষতা বজায় রাখা প্রত্যেক সাংবাদিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।